চলো আজকে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটাও আগের থিওরির মতো ইম্পর্টেন্ট, বলতে গেলে বেশি ইম্পর্টেন্ট। দুটো থিওরি দিয়েই কিন্তু আমাদের 3 নম্বরের প্রশ্নগুলো আসবে। 2 নম্বরের প্রশ্নগুলোতে ওই নামকরণ, সমবায়বতা, এইসব টাইপের প্রশ্ন পাবে, কিন্তু 3 নম্বরের প্রশ্নে এই টাইপের প্রশ্নটা পাবে, ওই ভিভিটি আর সিএফটি দিয়ে। তো আজকে সিএফটি তত্ত্ব পড়ার আগে একটু এটা আমি আর বলছি না, নোটে দিয়ে দেবো, এটা দেখে নিতে পারবেন যে কেন আমাদের ভিভিটি তত্ত্বটা, যোজ্যতা বন্ধন তত্ত্বটার সীমাবদ্ধতা, যেটা ঠিকঠাক অনেক জিনিসের এক্সপ্লেনেশন দিতে পারেনি, তাই আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে জটিল যৌগের বিভিন্ন যে ধর্মগুলো বুঝতে হলো। সেই যোজ্যতা কক্ষ অর্থাৎ ভিভিটির লিমিটেশন গুলো একটু, এগুলো আসে না, কোনোদিনই আসবে না, কিন্তু একটু আধটু জ্ঞানের জন্য যদি আসে 1 নম্বরের, হয়তো আসতেও পারে, কোনোদিন আসেনি হয়তো এবারে। আমি বলছি না, মানে সেটা হলেও তোমরা যেন একটু রেডি থাকো, একটা দুটো পয়েন্ট পছন্দ মতো একটা দুটো পয়েন্ট পড়ে নিও। হ্যাঁ, যেমন দেখবে এই 4 নম্বর, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 যাদের, তাদের ক্ষেত্রে দেখো আমরা ওই কোঅর্ডিনেশন নাম্বার 6 দিয়ে কিন্তু অনেক কিছু বুঝতে পারছি, যে কখন D2sp3 হবে, কখন sp3d2 হবে। কিন্তু এই কোঅর্ডিনেশন 4 যখন হয় তখন কি হয়, হয় sp3, না হলে sp3, না হলে, আজকে আবার এই প্রবলেমটা করছে, আজকের গন্ডগোল হচ্ছে। তবে এই অ্যাপটা আবার এরকম আগে একবার হচ্ছিল, লেখাটা দেখছো পরে পরে উঠতেছে, DSP2 পরে পরে আসছে তো গন্ডগোল। এটা কি পিডিএফটার জন্য? আগের দিন প্রবলেমটা ছিল পিডিএফটার জন্য, নর্মাল একটা পিডিএফ আপলোড করে দেখি না। হ্যাঁ, এর বেলায় হচ্ছে না, এখানে স্মুথ লেখা হচ্ছে, এই পিডিএফটার বেলায় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই পিডিএফটার বেলায় প্রবলেম হচ্ছে। আচ্ছা চলো, এখন আমি একটু পিডিএফটা ছাড়াই বেসিক বিষয়টা বুঝিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তো অন্য কিছু একটা নিয়ে নিই। এখানে বুঝিয়ে দিচ্ছি। আমি যেটা বলছি যে ভিভিটির লিমিটেশন এটাই যে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 দিয়ে তার গঠন, যখন কোঅর্ডিনেশন নাম্বার যখন 4, তখন শঙ্করায়ন, মানে শঙ্করায়নটা তো বুঝতে পারলেই আমি তার গঠন, জ্যামিতিক গঠনটা ঠিকঠাক বুঝতে পারবো। যখন কোঅর্ডিনেশন নাম্বার 4, তখন এইটা কিন্তু আমরা কখন sp3 হবে, কখন DSP2 হবে, এটার মধ্যে আমরা ঠিকঠাক এক্সপ্লেনেশন দিতে পারিনি ভিভিটি। ওকে, তো সেই জন্য আমাদের ওটা একটু দেখে নেবে, নোট দিয়ে দেবো ওখানে, দেখে নেবে। এবারে আমরা যেটা করবো, তাহলে আমরা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বটা পড়বো, ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব, CFT। এবার এই ক্রিস্টাল ফিল্ড তত্ত্বে কি বলা হচ্ছে না, এই তত্ত্বে বলা হচ্ছে যে যখন ক্রিস্টাল, দেখ ক্রিস্টাল কাদের বলতে, জটিল যৌগগুলো যে আকৃতি, এই আকৃতি কিন্তু তোমরা যে কঠিন পদার্থ পড়ে এসছো, সেখানে ক্রিস্টাল সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া করে আসছি, ক্রিস্টাল, হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচার। তো জটিল যৌগগুলোর কিন্তু, সমস্ত জটিল যৌগগুলো, কোঅর্ডিনেশন নাম্বার 4 জটিল যৌগ বলো, 6 বলো, 5 বলো, সবার একটা কি, 3 বলো, সবার একটা জ্যামিতিক আকৃতি আছে। এবার সেই জ্যামিতিক আকৃতিটা প্রত্যেকটা অণু, একটা মানে জটিল যৌগটার মধ্যে, একটা জটিল যৌগের একটা স্যাম্পেলের মধ্যে প্রত্যেকটা অণু সেই স্ট্রাকচারটা মেনটেন করবে, এবং সেই স্ট্রাকচারটা প্রত্যেকটা অণু মেনটেন করার ফলে এই অণুগুলো দিয়ে, মানে জটিল যৌগের অণুগুলো দিয়ে, এই জটিল যৌগের ধরো এতটা একটা স্যাম্পল, এই স্যাম্পেলটার মধ্যে সমস্ত যৌগগুলো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিটা ধরে রাখার ফলে সে একটা কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট আকৃতিযুক্ত
মানে তার মধ্যে যে প্রত্যেকটা অণুর নির্দিষ্ট একটা কিউবের মতো আকৃতি, যেমন এখানে অষ্টক সিএন যখন 6, তখন কিন্তু সমস্ত ক্রিস্টালের মধ্যে যে জ্যামিতিক আকৃতি সেটা কিন্তু কিউব। ওকে, তো তার মানে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে একটা জটিল যৌগগুলো, একটা তার যে যৌগটা সে একটা ক্রিস্টাল গঠন করা। ক্রিস্টাল গঠন মানে সেটা নিশ্চয়ই ওই কঠিন যেখানে পড়িয়েছিল ওইখানে একটু জাস্ট আইডিয়াটা, এই আইডিয়াটা এখানে লাগ। তাহলে আমি যখন এই ক্রিস্টাল পদার্থগুলো তৈরি করছি, ওকে, তখন প্রত্যেকটা অণু একটা নির্দিষ্ট এই যে আকৃতির থাকার ফলে, তাহলে এর ফলে কি হচ্ছে, জটিল যৌগের মধ্যে এই যে বন্ড গুলো, হ্যাঁ, জটিল যৌগের যে বন্ড গুলোর মধ্যে কিন্তু যখন একটা কেন্দ্রীয় পরমাণু আর লিগ্যান্ডের মধ্যে একটা অ্যাট্রাকশন ইন্টারাকশন হচ্ছে, একটা আকর্ষণ বিকর্ষণের একটা খেলা চলছে। হুম, ধরো এই লিগ্যান্ড গুলো যখন একটা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে মিলে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে লিগ্যান্ড গুলো যখন মিলে একটা গঠন লাভ করবে, তখন কিরকম হবে তুমি একটু নিজে চিন্তা যদি করো। ধরো আমি যদি একটা নিয়ে নিলাম, ফ্লোরিসের নাম্বার 6 দিয়ে আমি আগে বুঝে নিই, তখন দেখবো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিটা কিভাবে হবে। একটা কেন্দ্রীয় পরমাণুর এইগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। এবারে প্রত্যেকটা লিগ্যান্ডকে এই 90 ডিগ্রি বরাবর পরস্পর, একটা 90 ডিগ্রি বলতে গেলে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস মানে অক্ষ বরাবর, আর ওয়াই ধরো এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রত্যেকটা লিগ্যান্ডকে অ্যাক্সিস বরাবর এই কেন্দ্রীয় পরমাণুর দিকে আসতে হবে। হ্যাঁ, এটা ধরো মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে হবে, একে প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে হবে, এটা ধরো প্লাস এক্স বরাবর আসতে হবে আরেকটা লিগ্যান্ডকে। তাহলে প্রত্যেকটা লিগ্যান্ডকে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে মুভমেন্ট করতে হবে। আর এর উপরেও যেটা আছে, যেটা এর উপরে একটা আছে আর একটা নিচে আছে, তাহলে সেখানেও দেখো লিগ্যান্ডকে কিন্তু অক্ষ বরাবর, এটা ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইটা, তাহলে এটা নিশ্চয় জেড অ্যাক্সিস, তাহলে একে কি জেড অ্যাক্সিস বরাবর এই দুটো লিগ্যান্ডকে, অর্থাৎ প্রত্যেকটা লিগ্যান্ড যখন জেড অ্যাক্সিস বরাবর আসছে, তখন এই যে ক্রিস্টাল তৈরি করার ফলে এর চারপাশে একটা নির্দিষ্ট আকৃতির একটা ফিল্ড তৈরি হয়েছে, যেটা একটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, জেড অক্ষ বরাবর কাজ করছে। তো এই ক্রিস্টাল ফিল্ড হওয়ার ফলে লিগ্যান্ডের মধ্যে আর কেন্দ্রীয় পরমাণুর মধ্যে, যে লিগ্যান্ডের মধ্যে তাহলে এই কেন্দ্রীয় পরমাণুর মধ্যে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশন অ্যাট্রাকশন মানে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, মানে কাদের সঙ্গে হচ্ছে, তাদের কিন্তু অরবিটাল গুলোর মধ্যে হচ্ছে। মানে এই কেন্দ্রীয় পরমাণুর 6টা বন্ড করছে, মানে এখানে 6টা বন্ড করে দিচ্ছে, 6টা বন্ড করছে মানে 6টা অরবিটাল, খালি অরবিটাল তো তৈরি হয়েছে, আমরা ভি অরবিটাল যেটা দেখলাম, যে কেন্দ্রীয় পরমাণুর 6টা খালি অরবিটাল তৈরি হয়েছে, আর প্রত্যেকটা অরবিটালের নির্দিষ্ট নিশ্চয় একটা আকৃতি আছে। আর লিগ্যান্ড গুলোরও যখন সে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে জুড়ছে, নিশ্চয় তারও একটা নির্দিষ্ট অরবিটালের সঙ্গে এটার বন্ড হচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের বন্ড হচ্ছে, যার ফলে তাদের বন্ডের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, যার ফলে এই যে যৌগ, এই যে জটিল যৌগের চারপাশে একটা ফিল্ডের তৈরি হয়। ফিল্ড মানে ধরো একটা চুম্বক ক্ষেত্রে যেমন একটা ফিল্ড হয়, তেমনি একটা কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্র করে একটা ফিল্ডের তৈরি হয়। এই ফিল্ডের ফলে একটা এখানে কিছু বিশেষ ঘটনা লক্ষ্য করা যায়। হুম, তার মধ্যে একটা বিশেষ ঘটনা হলো, সেটা হলো স্প্লিটিং, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এটা আমাদের সংজ্ঞা আছে, নোটে দেখে নেবে, আমি এই ব্যাপারটা বলছি আপাতত। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, ওকে, এই স্প্লিটিংটা ঘটবে, এই যে ক্রিস্টাল ফিল্ড তৈরি হওয়ার ফলে, এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যেটা বলা হচ্ছে যে প্রথমেই যে একটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হবে কার, না ডি অরবিটালের, কেন্দ্রীয় পরমাণুর বা কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি অরবিটালের স্প্লিট হবে। স্প্লিট হবে মানে ডি অরবিটালটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডি অরবিটালটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। হুম, তো সেটাইকেই বলা হচ্ছে ডি অরবিটালের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। ওকে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং।
সেটা আমি আসছি। তাহলে ক্রিস্টাল স্প্লিটিংটা কেন হবে আগে একটু বুঝে নিই। দেখো, ক্রিস্টাল স্প্লিটিং বোঝার আগে আমাদের এই যে ডি অরবিটালের কটা অরবিট বলো। ডি অরবিটালের মাসটা কিন্তু সেম এনার্জির অরবিট। ওকে, এটা ডি অরবিটাল। এবার তার 5টা অরবিট। এবারে নিশ্চয়ই আমরা ক্লাস 11-এ পড়েছি এই ডি অরবিটালের 5টা অরবিটের ওরিয়েন্টেশন কি, অর্থাৎ আকৃতি কি। নিশ্চয়ই আমরা পড়েছি যে ডি অরবিটালের 5টা অরবিটের মধ্যে তার অরবিটের নামও গুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমরা পড়েছি। একটা অরবিটালকে আমরা, যেটা এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সেটাকে কি বলছি, ডি এক্স ওয়াই। মানে বরাবর নেই, মানে তাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে তলটা আছে ওই তলে এই দুটো ডবল ডাম্বেল আছে, যেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অক্ষ বরাবর কিন্তু নেই। এইটা কিন্তু আমাদের, এই অক্ষ বরাবর নেই, এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরে। ওয়াই জেড, তাহলে যেটা হচ্ছে সেই অরবিটালটা কি, ওয়াই জেড তলে আছে কিন্তু অক্ষ বরাবর নেই, এটার নাম হচ্ছে ডি ওয়াই জেড। ওকে, এইরকম আরো 3টে অক্ষ কি কি বলতো, আরো একটা আছে আমাদের, সেটা বেঁচে আছে এক্স জেড। এক্স আর জেড অক্ষ বরাবর আছে, অক্ষ বরাবর নেই, জেড এক্স জেড অক্ষ তলে আছে, আর সেই অক্ষের মাঝ বরাবর আছে। তো এটা কি ডি এক্স জেড। আর একটা কি না, এইটা কিন্তু এক্সিস বরাবর আছে, দুটো ডবল ডাম্বেল, সেটার নাম কি, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর একটা কি আছে না, জেড অক্ষ বরাবর আছে, এটা ধরো জেড অক্ষ, তাহলে এই জেড অক্ষ বরাবর এরকম করে এইদিকে আবার এই চারপাশে একটা রাউন্ড শেপে একটা আকৃতি ইলেকট্রন। অরবিটাল মানে কি, এইগুলোতে ইলেকট্রন থাকার পসিবিলিটি, মানে যখন ডি এখানে ইলেকট্রনটা আছে তখন সে এই আকৃতির এই দুটো ডাম্বেলের এই অঞ্চলের কোনো একটা অঞ্চলের মধ্যে তার অবস্থান হবে, মানে তার একটা অবস্থান থাকার পসিবিলিটি অঞ্চলটাকে এখানে তার, সেটাই তার আকৃতি, সেই অরবিটালের আকৃতি। মানে এরকম কি অরবিটালের মধ্যে ঘর আছে, এটা এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তার মানে সে যতটা জায়গায় ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে একটা, প্রতিটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রন এই অঞ্চলের মধ্যে থাকবে। ওকে, এর ক্ষেত্রে এই অঞ্চলের মধ্যে থাকবে, এইরকমই ব্যাপারটা বোঝাচ্ছে। তার মানে এখানে দেখো, দু এই এই যে 5টা অরবিটালকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। এক, এই শ্রেণীটা, এই শ্রেণীটা, এই শ্রেণীর অরবিটালটার বৈশিষ্ট্য কি, এই 3টে শ্রেণীর অরবিটালের বৈশিষ্ট্য কি, না এরা অক্ষ বরাবর নেই। এক্স ওয়াই জেড এই 3টে যে অক্ষ, সেই অক্ষ বরাবর কিন্তু এরা নেই। আর এই দুটো কিন্তু অক্ষ বরাবর রয়েছে, যে কোনো অক্ষ, এটা যেমন এক্স অক্ষ বরাবর রয়েছে, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স অক্ষ বরাবর রয়েছে, এটা ওয়াই অক্ষ বরাবর রয়েছে, এটা কি জেড অক্ষ বরাবর রয়েছে। তার মানে কি এই দুটো অ্যাক্সিয়াল অরবিটাল, হ্যাঁ এইগুলো নন অ্যাক্সিয়াল অরবিটাল। ওকে, এরা তলে রয়েছে, একটা নির্দিষ্ট তলের মধ্যে তারা অ্যাক্সিয়াস নন অ্যাক্সিয়াল পজিশনে রয়েছে, অ্যাক্সিয়াল থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এই দুটো বিষয়ের ফলে এবারে আমি ক্রিস্টাল ফিল্ড তত্ত্বে আমি এই দুটো অ্যাক্সিস, দুটো দুটো টাইপের অরবিটালের সঙ্গে কিরকম লিগ্যান্ড গুলোর ইন্টারাকশন হচ্ছে আমি সেটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, দেখো, চলো পরের আমরা কেসে দেখবো। ধরো আমরা ধরে নিলাম কোঅর্ডিনেশন নাম্বার 6 যখন তার 11 জটিল যৌগের আকৃতি, কোঅর্ডিনেশন নাম্বার যখন 6, তখন দেখো এই যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে, মনে করো এই যে আমি একটু লিখে নিচ্ছি, ধরো আমি একটু সব অরবিটাল গুলোকে একটু লিখে নিচ্ছি। ধরো এটা বা আমি কি করছি, একটু আকৃতি টাইপ করে নিচ্ছি, তাহলে ব্যাপারটাই বুঝতে পেরে যাবো। আমি এক্ষুনি বললাম যে এটা, এই যে এই প্লেনটা পরস্পরের অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের আছে। ধরো আমি এটা সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর ধরে নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস। আর এই যে উপরে, তাহলে এরকম একটা তলে 4টা লিগেন্ড আছে একটা নির্দিষ্ট তলে, এটাই নিশ্চয় এটা এক্স ওয়াই তলে আছে। এক্স ওয়াই তলে এক্স ওয়াই তলে এই 4টা লিগেন্ড আছে। হ্যাঁ, এখানে লিগেন্ড গুলো আঁকছি না, কারণ সেটা আমি বলছি।
এবার এই যে এম এর উপরে জেড অক্ষ বরাবর একটা লিগ্যান্ড আসবে, আর এই জেড মাইনাস জেড অক্ষ বরাবর আর একটা লিগ্যান্ড আসবে। ওকে, এবারে দেখো আমি লিগ্যান্ড গুলো আসছে, ধরো আসছে এই পজিশন গুলোতে সে লিগ্যান্ড গুলো আসছে। লিগ্যান্ড গুলো যখন এগোচ্ছে কেন্দ্রীয় পরমাণুর দিকে, তখন একটু খেয়াল করে লক্ষ্য করো, তাহলে তখন ঘটনাটা ক্রিস্টাল ফিল্ডে তখন কি ঘটনাটা ঘটবে একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে 5টা অরবিটাল, মানে এখানে এই এম এর দেখো ডি অরবিটাল গুলো ছাড়াও এস পি, হ্যাঁ, তাদের সঙ্গেও হবে, তাদের সঙ্গেও এখানে লিগ্যান্ড গুলোর ইন্টারাকশন হবে, কিন্তু যেহেতু ডি, ডি হচ্ছে দেখবে কেন্দ্রীয় পরমাণুগুলোর ক্ষেত্রে দেখবে এস থেকে কিন্তু ইলেকট্রন গুলো চলে যাচ্ছে, হ্যাঁ, এস অরবিটাল গুলো খালি, তাহলে বেশি তো এখানে ডি এর স্প্লিটিংটাই এখানে আমাকে এখানে ভাইটাল হয়ে যাবে। কি কেন হচ্ছে দেখো, মানে স্প্লিট ব্যাপারটা কিভাবে, কি ব্যাপারটা বোঝার জন্য এত সব ব্যাপারটা বুঝতে হচ্ছে। দেখো আমার এই যে কেন্দ্রীয়, মানে এই যে জটিল যৌগটা, তার কেন্দ্রীয় পরমাণুর চারপাশে তার যে আকৃতিটা অষ্টক তলীয়, তাহলে এই অষ্টক তলীয় আকৃতিটা প্রাপ্ত করতে তাহলে প্রত্যেকটা লিগ্যান্ডকে একটা অ্যাক্সিয়াল ওরিয়েন্টেশনে কিন্তু আসতে হবে। একটা লিগ্যান্ড যদি এই বরাবর একটা ধর এটা তো এক্স এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, আমি বলেই দিচ্ছি। তা লিগ্যান্ড যদি এই দুজনের অ্যাক্সিসের মধ্যেখান দিয়ে আসে, তখন কি এই আকৃতিটা গঠন হবে, বা ওই অ্যাক্সিস ছাড়া অন্য কোনো পথ ধরে যদি আসে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে এই আকৃতিটা তৈরি করতে গেলেই প্রত্যেকটা লিগ্যান্ডকে অ্যাক্সিয়াল বরাবর আসতে হবে, অক্ষ বরাবর কিন্তু প্রত্যেকটা লিগ্যান্ডকে এই কেন্দ্রীয় পরমাণুর কাছে আসতে হবে। ওকে, তাহলে এই অক্ষ বরাবর যখন হবে, আসবে, তখন একটু লক্ষ্য বোঝার চেষ্টা করো, তখন তার প্রথমেই ডি অরবিটাল গুলোর সঙ্গে দেখা হবে। এই লিগ্যান্ড গুলোর সেও তার একটা অরবিটাল নিয়ে আসছে এর সঙ্গে ইন্টারাকশন করতে, তাহলে প্রথমে তার কার সঙ্গে দেখা হবে, বাইরের কক্ষটা, বাইরের কক্ষটা দেখবে এদের ক্ষেত্রে সবসময়, মানে বাইরের যে কক্ষে ইলেকট্রন আছে সেটাকে ডি হবে। তো ডি এর সঙ্গে যখন দেখা হবে, অরবিটাল গুলোর সঙ্গে যখন ডি এর দেখা হবে, তখন সেই ডি, মানে এর অরবিটাল আর ডি এর অরবিটালের মধ্যে কি একটা বিকর্ষণ হবে, মানে ধাক্কা হবে, এবং ধাক্কা হলে তাদের ওভারল্যাপ হয়ে বন্ড হবে। এটা তো বুঝতে পারলে নিশ্চয়ই। এখানে ধরো এই যে এম এর চারপাশে বিভিন্ন অরবিটাল গুলো আছে, সেই অরবিটাল গুলোর মধ্যে প্রথমে ডি অরবিটাল লাস্ট আছে, তো সেই ডি অরবিটাল গুলোর সঙ্গে এল এর যে অরবিটালের ইন্টারাকশন হবে। ওকে, এবারে এক্ষুনি আমি যেটা বললাম সেই ইন্টারাকশনটা কাদের সঙ্গে হবে, ডি এর 5টা অরবিটালের সঙ্গে। এবার ডি এর 5টা অরবিটালের মধ্যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই ওয়াই জেড আর ডি জেড এক্স, এই 3টে অরবিটাল অক্ষ বরাবর নেই। অক্ষ বরাবর কারা আছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এবারে এই আকৃতিটা হওয়ার জন্য তো তাদেরকে অক্ষ বরাবর আসতে হচ্ছে, তাহলে এই দুজন এই দুটো টাইপের, এই দুটো দলের মধ্যে এই অক্ষ বরাবর কারা আছে, এই এম এর যে চারপাশে যে ডি অরবিটাল গুলো আছে বললাম, তারা এই ডি অরবিটাল গুলোর মধ্যে নিশ্চয়ই এই দুটো অরবিটালই অক্ষ বরাবর আছে। অক্ষ বরাবর ডি এক্স স্কোয়ার, ধরো আমি ডি এক্স স্কোয়ারটা এঁকে নিচ্ছি, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এম কে কেন্দ্র করে, আর ডি জেড স্কোয়ার আমি এঁকে নিচ্ছি। ওকে, তাহলে অক্ষ বরাবর কারা আছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ধাক্কা ধাক্কিটা কার সঙ্গে আগে বেশি হবে, ক্লিয়ারলি আমি বুঝতে পারছি এর সঙ্গে বেশি হবে। মানে এই লিগ্যান্ড গুলোর ধাক্কা ধাক্কি কার সঙ্গে, বা এই যে কলিশনটা কার সঙ্গে হবে বেশি, যারা অক্ষ বরাবর রয়েছে, যারা অক্ষ বরাবর রয়েছে। তাই কলিশন যখন এই দুটোর সঙ্গে বেশি হচ্ছে, তাহলে এর দেখা যাবে এনার্জিটা বেড়ে যাবে। কলিশন হলে কি, কলিশনের ফলে একটা এনার্জি, এর আরো বেশি এনার্জি, মানে আনস্টেবল হবে, মানে বেশি এনার্জি প্রাপ্ত হয়ে যাবে। আর ফলে এর কি হবে, এটার এনার্জি, এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে যাবে। অর্থাৎ তখন কি হবে কেসটা, আমরা এতদিন পর্যন্ত জেনে এলাম যে ডি এর 5টা অরবিটালের
এনার্জি হচ্ছে সেম। 5টা অরবিটাল যেটা আমরা ছবি আঁকলাম তার প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম, কিন্তু মানে এই যে এনার্জি সেম কখন, যখন উইথাউট লিগেন্ড আছে, মানে কেন্দ্রীয় পরমাণুটা ধরো এটা এম এর ডি অরবিটাল, কেন্দ্রীয় ধাতব পরমাণুর এম এর ডি অরবিটাল, যখন তার কাছে লিগেন্ড নাই, যখন লিগেন্ড তার কাছে নেই, উইথাউট সে লিগেন্ড আছে, উইথাউট লিগেন্ড, তখন তার প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম। ধরো এটা একটা এনার্জি এদিকে বাড়ছে, এনার্জির একটা আমি দিয়ে দিলাম, ওকে এনার্জি। এবার প্রত্যেকটার এনার্জি বাড়ছে, সরি মানে যখন উইথাউট লিগেন্ড আছে প্রত্যেকটা এনার্জি সেম। এবার যেই উইথ লিগেন্ড চলে আসবে, যখন কেন্দ্রীয় পরমাণুর কাছে উইথ লিগেন্ড হয়ে যাবে, উইথ লিগেন্ড, তখন কি হবে, আমি এক্ষুনি বললাম লিগেন্ড গুলোর সঙ্গে এই ডি অরবিটালের ধাক্কাধাক্কি হবে। এবারে সেখানে দেখা যাচ্ছে যে দুটো অরবিটালের সঙ্গে দুটো, যেহেতু এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর আমি স্প্লিটিংটা দেখাচ্ছি, সরি কোঅর্ডিনেশন নাম্বার 6 এর আমি স্প্লিটিংটা দেখা যাচ্ছি। কোঅর্ডিনেশন 6 মানে তার আকৃতি অক্টাহাইডাল অর্থাৎ অষ্টকতলীয়, সেক্ষেত্রে প্রত্যেকটা লিগেন্ডকে অক্ষ বরাবর আসতে হলে হবে, তাহলে অক্ষ বরাবর এলে দুটো ডি অরবিটালের সঙ্গে বেশি ধাক্কাধাক্কি হবে, ফলে এই যে এখানে যা এনার্জি আছে এই সেই এনার্জির থেকে দুটো পার্টিকুলার ডি অরবিটালের এনার্জি বেড়ে যাবে, এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে গেল। এটা কোন দুটো অরবিটালের আমি বলে দিলাম, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। ওকে, দেখো এই জন্যই মনে করো আগের ভিভিটিতে বলেছিলাম ওই যে ডি2 বা sp3 d2, এখানে যে ডি2 আছে সেই ডি দুটো কোন ডি, না এই দুটো, এদের সঙ্গেই এটাই শঙ্করায়নে, ওখানে শঙ্করায়নের গল্প আসছিল, তো শঙ্করায়নে কোন দুটো ডি অরবিটাল অংশগ্রহণ করে, এরা এই দুটো। কারণ লিগ্যান্ড যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে বলেছিলাম, তাহলে লিগ্যান্ড এলে এর সঙ্গে এদের দুজনের সঙ্গেই শঙ্করায়ন করবে, কারণ এরা অক্ষ বরাবর আছে বলে। এখন নিশ্চয়ই বুঝতে পারলে ওখানে ওইটা কেন হয়েছিল, আমি বলেছিলাম যে এটা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে বুঝে নেব। এবারে দেখো এখানে আবার কেসটা কি হচ্ছে, না দেখো এদের এই এনার্জি বেড়ে যাচ্ছে এই দুটো অরবিটালের, কিন্তু এদের দেখো ডি এর যে অরবিটালের যে একটা মেটালের যে অরবিটালের যে গড় যে মানে একটা মানে এম এর যে উইথাউট লিগেন্ড অবস্থায় তার যে প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি, হ্যাঁ, সেটা কিন্তু এনার্জিটা বেড়ে যাচ্ছে কেন, লিগ্যান্ড গুলো এদের সঙ্গে ধাক্কাধাক্কি করার ফলে। ওকে, এদের সঙ্গে যেহেতু ধাক্কাধাক্কি লাগছে না, তাই এদের এনার্জি ঠিক কমে যাবে নয়, কিন্তু সেটা বলতে গেলে একটা আমাকে ব্যালেন্স করতে হবে, কারণ আমার এম এর এম এর মানে এম এর যখন এম মানে একটা কেন্দ্রীয় পরমাণুর উইথাউট লিগেন্ড সে অবস্থায় আছে, সেই অবস্থায় তার যে প্রত্যেকটা অরবিটালের যা এনার্জি, সেই এনার্জির মধ্যে কিছুটা এক্সট্রা এনার্জি সে পেয়ে গিয়ে এটার কি হয়ে গেছে, এই দুটোর এনার্জিটা একটু বেড়ে গেছে। কিন্তু এদের একটা মেটালের তার কিন্তু গড় এনার্জি কিন্তু সেম থাকবে, প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি সেম থাকবে, এম এর কিন্তু এনার্জিও কেন্দ্রীয় পরমাণুর এনার্জিটা কিন্তু সেম রাখতে হবে। সেম রাখার জন্য এর এনার্জি আর যে তিনটে অরবিটালের এনার্জি আমরা একটু কমিয়ে দিয়ে দুটোর গড় করে দেখা যাবে দুটোর এমটাই বজায় আছে। হ্যাঁ, দুটোর এমটাই কিন্তু বজায় আছে, মানে না হলে আমি আমি বলতে চাইছি আমরা প্রত্যেকটা অরবিটাল আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়ে এলাম তখন কি আমরা এরকম ডি কে তো বলেছি এরকম ডি কে এরকম দুটো ভাগে কি ভাগ করে পড়েছি, না, আমরা প্রত্যেকটা অ্যাটমের মধ্যে ডি অরবিটালের প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম থাকে, কিন্তু এখানে একটা বিশেষ সিচুয়েশনের কারণে বা কিছু কিছু ধর্মকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা এই থিওরিটা বলেছেন, যে এই থিওরিতে তিনারা এরকম একটা থিওরি আবির্ভাব করেছেন, যে সেখানে বলা হচ্ছে যে এদের গড় এনার্জিটা আমার সেম থাকবে, কিন্তু কিছু অরবিটালের এনার্জিটা বেড়ে যাবে। এবারে গড় এনার্জি সেম থাকতে গেলে আর যে বাকি তিনটে অরবিটাল আছে কি কি, ডি এক্স ওয়াই, ডি জেড এক্স বা ডি আর জেড এক্স বা এটা ওয়াই জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে এই যে তিনটে অরবিটালের এনার্জি কিছুটা কমিয়ে দিতে হবে, ফলে কি তাদের একটা গড় এনার্জি আমরা পেয়ে যাব। তাহলে এইরকম দুটো অরবিটালে স্প্লিট করে যাচ্ছে, ডি অরবিটালটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবারে এই যে ভাগ হয়ে গেল এই দুজনের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা হলো, এই এনার্জি ডিফারেন্সটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি।
ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এবারে এই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা কোঅর্ডিনেশন নম্বর 6 যখন তার ক্ষেত্রে 1 হয়, কোঅর্ডিনেশন নাম্বার 4 যখন তার ক্ষেত্রে 1 হয়, এবং এর 6 এর ক্ষেত্রে আমি 4 এর ক্ষেত্রে এখন শেষে আসছি, সেটা আবার একটা অন্য বিষয় ঘটে, সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝে নেব। আপাতত কোঅর্ডিনেশন 6 এর আমি বিষয়টা তোমাদেরকে বলি। কোঅর্ডিনেশন 6 এর বিষয়টা কি হচ্ছে, দেখো কোঅর্ডিনেশন 6 যখন হচ্ছে তখন এই যে স্প্লিটিং এনার্জিটা সেটা কত ধরা হচ্ছে না, দেখো এটা কিন্তু স্প্লিটিং এনার্জি। এবার একটা আরো একটা এর শর্ট ফর্ম আছে, মানে সেটা সেটা কিন্তু অন্য, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটা হচ্ছে এখানে এটাকে বলবো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন সেম হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এটা তোমাকে তখন ভাষায় বলে দিতে হবে আর কি। লেখা আছে আমার নোটে আছে। তাই এইটাকে আমি কি বলবো, এই ডেল্টা কোঅর্ডিনেশন নম্বর 6 যখন, অর্থাৎ অক্টাহাইড্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে এই ডি অরবিটালের যে এনার্জির যে স্প্লিটটা হচ্ছে, সেই স্প্লিটের এনার্জি ডিফারেন্স কত, সেটাকে আমরা ধরি এই যে অক্টাহাইড্রাল বলে ও, ডেল্টা ও। এবার ডেল্টা ওর পরিমাণটা কত হবে সেটা ডিপেন্ড করছে জটিল যৌগ টু জটিল যৌগ, কমপ্লেক্স টু কমপ্লেক্স। এই মানটা মোটামুটি একটা, এইটা একটা আমরা দিয়ে প্রকাশ করছি কি ডেল্টা জিরো। ওকে, এবারে একটু লক্ষ্য করার বিষয়, যেহেতু আমি বলছি এদের যে গড় একটু আমার উপরে একটু থাকলে ভালো হতো, এখানে আমি ধরে নিচ্ছি এটা একটু বেশি নামবে, এটা একটু কম নামবে, উপরে কম উঠবে, এই দুটো একটু কম উঠবে, আর এটা একটু বেশি নামবে। না না ঠিকই ছিল, ঠিকই 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 ছিল, ওই দুটো ওই উপরেরটা একটু বেশি বেশি উঠবে, ভুল বলছি, ওটা এর ক্ষেত্রে এটা একটু বেশি। ধরো আমি কি বললাম না, এই তিনটে এতটা নামছে আর ওই দুটো অতটা উঠছে। দেখো তার কারণটা হলো, আমি কি বললাম যে তোমাকে গড়টা সেম রাখতে হবে। দেখো এটা দুটো মিলে যতটা হবে, যতটা উঠছে, আর ততটা তিনটে মিলে কি ততটা নামাতে হবে, মানে যেন ভ্যালুটা সেম থাকে। ভ্যালুটা সেম রাখবো কিভাবে, দেখো না বলা হচ্ছে যে এই যে এই 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 যে এটাকে আমরা বেরি সেন্টার বলি, এই যে অরবিটালের যে 5টা অরবিটালের যে এই যে নিউট্রাল পয়েন্টটা যেখানে গড় দুটোটি সেম হচ্ছে, এটাকে বেরি সেন্টার বলে। একটু দেখে নিব, নোটে আছে, গুলো আসে না। এবারে এই যে দেখো এইখান থেকে কতটা এনার্জি এর বেশি হবে না, এই ডেল্টা জিরোর কত অংশ এটা উঠেছে প্রত্যেকটার জন্য 0.6। তাই কি হবে, আমি কি করব 0.6, এটা বলতে গেলে প্লাস 0.6 ডেল্টা জিরো, অর্থাৎ মানে এটা 10 ভাগের 6 ভাগ হচ্ছে উপরে উঠছে, আর 10 ভাগের 4 ভাগ বা বলতে 0.4 ডেল্টা জিরো মাইনাস মাইনাস 0.4 ডেল্টা জিরো নিচে নেমে গেছে। তার মানে কি এটা 6:4 অনুপাতে ভাঙছে। কারণ কি দেখো, এই তিনটের জন্য প্রত্যেকটার জন্য -4 ভাবো, -0.4, বা আমি এখন 4 ধরে নিচ্ছি, তাহলে তিনটের জন্য কত হবে 12, -12। আর উপরে প্রতিটার জন্য কত 0.6, তা আমি 6 ধরে নিচ্ছি। এটাকে যখন 0.4 কে 4 ধরেছি, এটাকে 0.6 কে 6 ধরেছি, তাহলে দুটোর জন্য কত, এটাও দেখো 12, এটা +12, তাহলে +12 -12 যোগ করলে কি নিউট্রাল হয়ে যাবে। সেই জন্যই এটা উপরেরটাকে দুটোর জন্য 0.6, নিচের জন্য 0.4। এই ভ্যালুগুলো আমার লাগবে। তাহলে এই যে আমরা স্প্লিটিং এর কত অংশ মানে এনার্জি বেড়ে গেছে দুটো অরবিটালের 0.6 ডেল্টা জিরো, আর কতটা কমে গেছে 0.4 ডেল্টা জিরো। ওকে, এবার এটার আরো একটা ভ্যালু আছে, আমরা ডি কিউ দিয়েও এই ক্রিস্টাল ফিল্ড যে স্প্লিটিং এনার্জিটা আমরা আরেকটা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ডি কিউ, 10 ডি কিউ। এই ডেল্টা জিরো সমান 10 ডি কিউর সঙ্গে সমান, ডেল্টা জিরো 10 ডি কিউর সঙ্গে সমান। ওকে, ডেল্টা জিরো 10 ডি কিউর সঙ্গে সমান। এবারে এই ভ্যালুটাকে আমরা ডি কিউ দিয়েও দেখাতে পারি, সেটা কি না প্রত্যেকটার জন্য 6 ডি কিউ, 6 ডি কিউ বাড়ছে, আর এটা কি 4 ডি কিউ কমছে। হ্যাঁ, তাহলে কি ওটাই একই, মানে প্রত্যেকটার জন্য অরবিটালের জন্য, আবার পরে আমরা প্রত্যেকটা অরবিটাল ঠিক নয়, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য, এগুলো দিয়ে আমরা আবার ইলেকট্রন ভর্তি করবো এগুলোতে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য উপরে গেলে 0.6 ডি কিউ বা +0.6 ডেল্টা জিরো বেড়ে যাবে এনার্জি। আর প্রত্যেকটা এখানে যখন ইলেকট্রন গুলো ভরবে তখন প্রত্যেকটার জন্য 0.4 এনার্জি মানে -0.4 ডেল্টা জিরো এনার্জি কমে যাবে। আর ডি কিউ দিয়ে যদি বলি,
তাহলে 4d3 এনার্জি কমে যাবে। ওকে, কিছু বুঝতে অসুবিধা হলে একটু একটু কমপ্লেক্স বিষয়, একটু ইমাজিনেশনের বিষয়, এগুলো একটু ইমাজিন করতে হবে, কিছু করার নেই একটু। তবে কোশ্চেন যখন করবো দেখবে ব্যাপারটা অতটা কঠিন নেই। মোটামুটি একটু থিওরি বুঝে নাও যে কিভাবে হলো যে এই যে লিগ্যান্ড গুলোর সঙ্গে যখন এই ডি অরবিটালের অ্যাট্রাকশন হয়, তখন এই পার্টিকুলার, যেহেতু এই কোঅর্ডিনেশন নম্বর যখন 6, তখন তারা, যেহেতু তারা অক্টাহাইড্রাল, অর্থাৎ প্রত্যেকটা লিগ্যান্ড অক্ষ বরাবর আছে, তাহলে অক্ষ বরাবর যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলোর বেশি ধাক্কা হবে, অর্থাৎ তাদের এনার্জি বেড়ে যাবে। আর যেহেতু এদের সঙ্গে ধাক্কা হচ্ছে না, তাই এরা একটু স্টেবিলাইজ হয়ে কি এদের এনার্জি কমে যাবে। এবারে কতটা এনার্জি বেড়ে গেল না, যত তার ছিল নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ এই ডি এর, তার থেকে 0.6 ডেল্টা জিরো বেড়ে গেছে, আর কমে গেছে করো এদের 0.4 ডেল্টা জিরো কমে গেছে। এবার ডি কিউ দিয়ে বললে 6 ডি কিউ বেড়ে গেছে আর 4 ডি কিউ কমে গেছে। এইগুলো আমার ভ্যালু গুলো কিভাবে কাজে লাগাবো আমরা পরে সেটা বুঝতে পারবো, এখন আপাতত এটা মাথায় রাখো। এবারে আমরা এই বিষয়টাকে, আমরা যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 তখন কি সিচুয়েশন হচ্ছে সেটা আমরা ব্যাপারটা বুঝবো। তখন একটা কিন্তু নতুন সিচুয়েশন হচ্ছে, এর ঠিক উল্টো সিচুয়েশন হচ্ছে। দেখো, তার জন্য আমরা কোঅর্ডিনেশন নাম্বার যখন 4, সেটার সিচুয়েশনটা বোঝার জন্য এর আকৃতিটাকে আমরা বুঝে নেব। দেখো, কোঅর্ডিনেশন যখন নাম্বার 4, তখন কিন্তু আমরা, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর কিন্তু আবার আমরা স্কোয়ার প্লেনারটা এখানে বলবো না, আমরা এখানে নেব কোঅর্ডিনেশন নাম্বার 4, কিন্তু তার আকৃতিটা কি চতুস্থলকীয় যখন আকৃতি, সেইটার আমরা সেই গঠনটার স্প্লিটিংটা, ডি অরবিটালের স্প্লিটিংটা যখন, মানে কোন একটা যৌগ sp3 হয়ে আছে, মানে যখন কেন্দ্রীয় পরমাণুটা sp3 হয়ে আছে, অর্থাৎ যখন তার আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, অর্থাৎ টেট্রাহাইড্রাল টিডি, তখন আমরা যে, তখন ডি অরবিটালের স্প্লিটিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝবো। তার জন্য আমাদের চতুস্থলকীয় গঠনটা একটু আমরা বুঝে নেব। তাহলে ধরো কেন্দ্রীয় পরমাণু, মেটাল পরমাণু এম, তাহলে এর চতুস্থলকীয় গঠনটা কেমন না, এই দুটো কি বন্ড, এই দুটো বন্ধন অক্ষ, এই দুটো বন্ধন এই আমার আমার মোবাইলের স্ক্রিন বরাবর, মানে স্ক্রিনের প্লেনে আছে। আর এইটা কি, একটা স্ক্রিনের থেকে একটা নির্দিষ্ট 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেলে এরকম কোণা হয়ে বেরিয়ে আসছে। আর ভেতরে কি, এইটা আর একটা ওই একই রকম ভাবে ভেতরে ঢুকে গেছে। এবার এখানেও এই চতুস্থলকীয় গঠন করতে গেলে, লিগ্যান্ড গুলোকে এই পজিশনে আসতে গেলে, তাহলে লিগ্যান্ড গুলোকে কি রকম বরাবর আসতে হবে বলো। এগুলো কিন্তু তুমি দেখো, এটা ধরো আমার এক্স অ্যাক্সিস, ওকে, এটা আমার ওয়াই অ্যাক্সিস। তুমি একটু লক্ষ্য করো, এই লিগ্যান্ডটা ছাড়া বাকি লিগ্যান্ড গুলো তারা কিন্তু আর অক্ষ বরাবর নেই, কেউই কিন্তু অক্ষ বরাবর নেই। এখানে যখন লিগ্যান্ডটা এখানে আসবে, তাকে কিন্তু আর অক্ষ বরাবর এলে চলবে না, তাকে আর অক্ষ বরাবর, বরং অক্ষের মাঝ বরাবর, এখানে ওটা ভেতরের দিকে আছে, হয়তো এটা ছবি আঁকাটা যেমন আছে ওটা কিন্তু ওই ভেতরের দিকে আছে, তার মানে কি লিগ্যান্ডটাকে কি এরকম ভাবে আসতে হবে, তার মানে অক্ষ বরাবর নেই। হ্যাঁ, এটা হয়তো একটা একটা তো অক্ষ বরাবর কেউ না কেউ একটা থাকবেই, সেটা আবার দেখা যাবে এটা করলে এটা অক্ষ বরাবর থাকছে না। আমি যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরি, তখন কি এটা আবার মানে বলতে গেলে অক্ষ বরাবর না, বা আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, অ্যাকচুয়ালি এর আকৃতিটা কিন্তু এইরকম টাইপেরও বলতে পারি, এইরকম টাইপের, হ্যাঁ এইরকম টাইপের। ওকে, তা আমি ধরো অক্ষটা এরকম নিলাম, তখন দেখবে অক্ষ বরাবর কেউ নেই। এটা হয়তো আমাকে অক্ষটা আমি একটু এরকম করে যদি নিই, তাহলে দেখবে অক্ষটা কেউ বরাবর, এটা এটা মানে এটা তো তোমার ওপর এই বরাবর আছে 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তার মানে দেখবে এখানে একটা অ্যাঙ্গেল, মানে তুমি এটা ঠিক মানে খাতাকে পেনে বলে ব্যাপারটা বুঝতে পারছো না, কিন্তু যদি আমি একটা মডেল নিয়ে দেখাই তখন বুঝতে পারবে কেউই কিন্তু অক্ষ বরাবর নেই। হ্যাঁ, তখন জাস্ট একটা এই এরকম এরকম ভাবে আছে, মানে এটা একটা আর তার সঙ্গে দেখবে এরকম একটু মডেলটার একটু 3D স্ট্রাকচার বোঝার চেষ্টা করো। মানে একটা ধরো এরকম আছে, এইরকম এই মাঝে হচ্ছে ধরো কেন্দ্রীয় পরমাণু, দুটো বন্ড, আর একটা বন্ড কেমন ভাবে আছে ওই দিকে এরকম ভাবে আছে, মানে এটা যদি এইভাবে থাকে আর একটা এইভাবে আছে, ওকে, এইখান থেকে, তার মানে কি কেউ অক্ষ বরাবর নেই। এবারে এইখানে তো তাহলে ব্যাপারটা বুঝে গেলে, অক্ষ বরাবর নেই মানে এখানে ওর ক্ষেত্রে উল্টো কেস হবে। তাহলে ওখানে যে আমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স,
দুটো এই যে তিনটে অরবিটাল, তাহলে কেন্দ্রীয় পরমাণুর যে এই তিনটে অরবিটালের সঙ্গে এই লিগ্যান্ড গুলোর তাহলে আগে ইন্টারাকশন হবে, কারণ লিগ্যান্ড গুলো যখন এই গঠনটা লাভ করবে তখন লিগ্যান্ড গুলোকে কিন্তু অক্ষ বরাবর এলে হবে না, তখন কি বরাবর আসতে হবে, অক্ষের মাঝ বরাবর। দেখো এটা যদি একটু চিন্তা করো, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছে, এটাকে ধরো, তখন তোমাকে দেখো লিগ্যান্ডটাকে এদের মাঝ বরাবর আসতে হচ্ছে, তাহলে কার সঙ্গে দেখা হবে, ডি এক্স এস, মানে এই অক্ষর এই এর সঙ্গে দেখা হবে আগে, এর সঙ্গে আগে ধাক্কা হবে, এর সঙ্গে আগে কলিশন হবে। ওকে, তখন বরং যারা এক অক্ষ বরাবর আছে, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই অক্ষ বরাবর যারা আছে তাদের সঙ্গে আর কিন্তু ধাক্কাধাক্কিটা হবে না। ওকে, সেই জন্য দেখা যাচ্ছে এখানে উল্টো হবে, এদের এনার্জি বেড়ে যাবে, এর এনার্জি কমে যাবে, অর্থাৎ ওখানে উল্টোটা আমরা করব কি, আমরা এবারে ধরো আমি দুটো পাশাপাশি এঁকে নিচ্ছি, যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 যখন 6 আমি করে নিই ওইটা, তখন ডি অরবিটালটা কিরকম স্প্লিট হয়ে যাচ্ছে, তখন উপরে দুটো, অর্থাৎ এনার্জি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার এর এনার্জি বেড়ে যাচ্ছে, আর তিনটে যে অরবিট অর্থাৎ ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তাদের এনার্জি কমে যাবে। যখন কোঅর্ডিনেশন নাম্বার যখন 4, তখন দেখো উল্টো কেস হলো, কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 কি হলো, কি উল্টো কেস হলো, তখন কার সঙ্গে আদের ধাক্কাধাক্কি হবে, যারা অক্ষ বরাবর নেই, তাহলে অক্ষ বরাবর কারা নেই, এরা, সেই জন্য এদের এনার্জি বেড়ে যাবে, ডি এক্স এই তিনটে এনার্জি বেড়ে যাবে, তখন এদের বরং অক্ষ বরাবর যারা আছে তাদের এনার্জি কমে যাবে। এবারে কোঅর্ডিনেশন 6 এর বেলায় এই দুটো স্প্লিট হয়ে যাওয়ার ফলে এই ডি অরবিটালটা স্প্লিট হয়ে যাচ্ছে পাঁচটা, আমি আর দেখাচ্ছি না, ওখানে ডি অরবিটাল গুলো কি এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, এখানেও ডি অরবিটালটা ভাগ হয়ে যাচ্ছে। এবারে এই স্প্লিট হয়ে যাওয়ার ফলে এটা যখন এখানে ছিল তার নাম ছিল কি ডি, হ্যাঁ ডি, এবং ডি এর ডি এক্স ওয়াই, ওই যে পাঁচটা, কিন্তু এখন তো দুটো এনার্জি লেভেল হয়ে যাচ্ছে, তাহলে এদের দুটো এনার্জি লেভেলের একটা নাম দিতে হবে, বা এই স্প্লিটিং হয়ে যাওয়ার ফলে যে অরবিটালটা তৈরি হচ্ছে, দুটো টাইপের অরবিটাল তৈরি হচ্ছে, তাদের আমাদের একটা নাম দিতে হবে, এবং সেই নামটা কি, এর নাম দিই আমরা T2G, আর এই দুটো অরবিটালের নাম আমরা কি দিই, ইজি। এইরকম ই এর নিচে জি, এরকম পাশাপাশি জি নয় কিন্তু, হ্যাঁ ই এর এইখানে জি, ওকে ইজি। আর এর ক্ষেত্রে আমরা নাম দিই, দেখো এটাই হয়ে যাবে T2, কিন্তু জিটা এখানে দেবো না, কোঅর্ডিনেশন 4 এর বেলায় জি দেবো না, আর এটা হচ্ছে ই, এখানে জিটা শুধু উঠিয়ে দিচ্ছি। দেখো এই দুটো যখন ইজি, তাহলে এর টেট্রাহাইড্রাল ক্ষেত্রে জি বাদ দিয়ে শুধু ই, ব্যাপারটা বুঝে নাও, মনে রাখার একটা এটা টি জুন, এটা হচ্ছে T2, জি কোঅর্ডিনেশন 4 এর বেলায় এই টি আর ইর ব্যাপারটা ওকে আছে, ঠিকই আছে, কিন্তু জি গুলো লিখছি না। এবারে কি আরো কি পার্থক্য, না এই যে গ্যাপটাকে, এই যে এনার্জির গ্যাপটাকে আমরা এই 6 এর বেলায় কি নাম দিচ্ছি, ডেল্টা জিরো, ওকে, আর এর বেলায় এই এনার্জি গ্যাপটাকে আমরা নাম দিচ্ছি, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির নাম দিচ্ছি কি, ডেল্টা টি, টেট্রাহাইড্রাল অক্টাহাইড্রাল, ও ফর অক্টাহাইড্রাল, টি ফর টেট্রাহাইড্রাল। ওকে, এবারে কি আরো একটা বিষয় কি, এই যে বেরি সেন্টার থেকে, এই যে বেরি সেন্টার থেকে এই কোঅর্ডিনেশন নাম্বার 6 এর বেলায় বেরি সেন্টার থেকে এই দুটো এনার্জির গ্যাপ কত, -0.6 ডেল্টা জিরো, বা এটা কি 6 DQ, আর এটাও কি 0.4 ডেল্টা জিরো বা 4 DQ। ওকে, এবারে এর বেলায় কি হচ্ছে, এর বেলায় তাহলে বুঝতে পারছো উপরের চারটা আছে, তাহলে কি, তার মানে এইখানে বেরি সেন্টার উপরে কি হবে, তিনটে আছে, মানে তো এটা একটু 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 কম করে বাড়বে, তাহলে এই এনার্জি গ্যাপটা এখানে নাম দেবো, এটা ওই একই পয়েন্ট, এগুলো কিন্তু এটার সামনে একটু মাইনাস দিতে হবে, আমরা যখন হিসাব করবো নিচে আসা মানে মাইনাস, তো সেটা আমরা করে নেবো, গ্যাপটা মোটামুটি এইটা, তাহলে এইটা কি 0.4 ডেল্টা জিরো না, এটা ডেল্টা টি, মানে ডেল্টা টির 0.4 ভাগ কি বাড়ছে, আর কত কমে যাচ্ছে, ডেল্টা টির দুটো আছে বলে একটু বেশি এটা কমাতে হবে, 0.6 ডেল্টা টি। এবারে দেখো আমরা এটাকে আবার 4 DQ বলতে পারি, 4 DQ বাড়ছে, ওকে, আমরা DQ দিয়ে বলতে পারি এটা 6 DQ কমছে। ওকে, এটা হচ্ছে আমাদের দুটো বিষয়, এই নলেজটা আমার রাখতে হবে, আমরা এগুলোতে কোশ্চেনের অ্যান্সার করার সময়, এগুলো আলাদা করে কোনো কোশ্চেন আছে না, এই থিওরিটা
বা এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রথমত আমরা এবারে কোশ্চেন অ্যান্সার কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তখন আমরা ব্যাপারটা এইগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা বুঝে নেব। ওকে, হ্যাঁ দেখো একটু আরেকটু কথা বুঝে বলে নিই। এইখানে সবসময় মনে রাখবে, এই যখন পজিশন নাম্বার 6 তখন গড় ভাবে এখানে আবার দুটো ক্ষেত্র তৈরি হবে, সেটা আমি পরে আসছি। এখন আপাতত মনে রাখো যে এই যে ডেল্টা জিরোটা অনেক, মানে অক্টাহাইড্রালের যে স্প্লিটিং এনার্জিটা সেটা অনেকটা বেশি, ডেল্টা টির থেকে অনেকটা বেশি, মানে প্রায় বোধহয় দুয়ের কত 2.3। হ্যাঁ, ডেল্টা জিরো সমান ডেল্টা টি সমান ডেল্টা টি সমান হ্যাঁ ডেল্টা টি সমান, হ্যাঁ ডেল্টা জিরো সমান সমান যদি আমি করতে চাই তাহলে 2.3 ডেল্টা টি। ওকে, মানে ডেল্টা টির 2.3 গুণ হচ্ছে ডেল্টা জিরো। তার মানে কতটা ডেল্টা জিরো, ব্যাপারটা বড়, বুঝতে পারলেন? তাহলে এইটা এইটা সবসময় ডেল্টা টিটা অনেকটা ছোট, এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এটা অনেকটা অল্প, আর এদের ক্ষেত্রে বেশি হবে। এর বেশি হবে, এর আবার দুটো কন্ডিশন হবে, কারো ক্ষেত্রে আবার একটু বেশি, মানে গড় ভাবে এর বেশি হবে। এই এর থেকে আবার এই যে ডেল্টা জিরোটা আবার দুটো আমরা আসছি সেটা, হ্যাঁ তখন দেখবো যে কারো ক্ষেত্রে বেশি ডেল্টা জিরোর যা স্বাভাবিক তার থেকেও বেশি হতে পারে, কম। এটা ডেল্টা জিরো তো ফিক্স নয়, মানে এটা গড়, মানে এটা একটা মানটা বলছি মোটামুটি। যাই হোক, ডেল্টা টি থেকে সে 2.03 ভ্যালু বেশি, এবারে যদি 5 হয় তার থেকে 5 ইন্টু 2 করলে কত হয়, এটা যদি 10 হয় এটা একদম ফিক্স নয়। ডেল্টা জিরো বুঝতে পারছো তো, ডেল্টা একটা ভ্যালু, এই দুজনেরই তার এটাকে কোরিজন নাম্বার 4 যুক্ত জটিল একটা নির্দিষ্ট জটিল যৌগের ডেল্টা টি একটা মান আছে, অন্য একটা ক্ষেত্রে ডেল্টা টির মান আছে। তেমনি ডেল্টা জিরোর প্রত্যেকটা জটিল যৌগ টু জটিল যৌগ এই ডেল্টা জিরোর ভ্যালুটা বা ডেল্টা টির ভ্যালুটা বাড়ে কমে, হ্যাঁ কারো বেশি কারো কম, কিন্তু এই যে অনুপাতিক বিষয়টা একই থাকবে। এবারে চলো আমরা এই যে তত্ত্বটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেটা চলো। এটা বোঝার জন্য, হ্যাঁ অ্যাপ্লাই করার আগে আমরা প্রথমে হ্যাঁ অ্যাপ্লাই করব, পাশাপাশি আমরা এখানেই এটা বুঝবো যে এবারে যে এই যে অরবাইটালের মধ্যে আমি এখন কোঅর্ডিনেশন নাম্বার ধরো 6 নিয়ে ইলেকট্রনের, মানে এই যে আমি বললাম যে স্প্লিট হয়ে গেলে কি হচ্ছে, কি ব্যাপারটা কি হচ্ছে, কি লাভটা হচ্ছে। দেখো স্প্লিট হয়ে গেলে আমাদের এইখানে দেখো এই অরবাইটাল গুলোর এনার্জি একটা নির্দিষ্ট লেভেলে ছিল, এই লেভেলে ধরো এইখানে এনার্জিটা ছিল। এবারে এখন যে স্প্লিট হয়ে যাওয়ার ফলে ধরো এইখানে যখন ইলেকট্রন গুলো আছে, এইখানে ধরো 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন এখানে আছে, ধরো কারো ক্ষেত্রে ডি 10। কি আমরা ডি থেকে 1 থেকে 10 পর্যন্ত এগুলো নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করবো। ধরো D1 থেকে 10 ইলেকট্রন আছে। এবারে প্রত্যেকটার ক্ষেত্রে যখন এইটা স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে যাওয়ার ফলে ধরো কোঅর্ডিনেশন নাম্বার 6 এর বেলায় স্প্লিটটা তাহলে কিভাবে হবে, এটা নিচে 3টে উপরে 2টো। তাহলে এই যখন স্প্লিটটা হচ্ছে তখন একটু চিন্তা করো, তাহলে ধরো কারো ক্ষেত্রে যখন D3 দেখো, ধরো কারো ক্ষেত্রে যখন D3, যখন এখানে 3টে ইলেকট্রন আছে, অর্থাৎ D3 এর বেলায় এই 3টে ইলেকট্রন কোথায় থাকবে এখন? এবার স্প্লিট হয়ে যাওয়ার পর যে অরবিটাল গুলো, মানে এটা উইদাউট লিগেন্ড অবস্থায় তার এখানে আছে, কিন্তু যখন সে লিগেন্ড গুলোর সঙ্গে মিলে যখন একটা জটিল যৌগ তৈরি করে ফেলবে, তখন তো ডিটা স্প্লিট হয়ে গেছে, স্প্লিটিং হয়ে গেছে। স্প্লিট হয়ে গেছে মানে কি, তখন ইলেকট্রন গুলো নিশ্চয়ই স্প্লিটে অবস্থান করবে, তখন ইলেকট্রন গুলো ধরো 3টে এরকম করে অবস্থান করবে এই অরবিটালের। এই যে এটা কি ছিল, T2G, এই T2G, তাহলে এখানে এর ইলেকট্রন বিন্যাস D3 এর জন্য ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, D3 সিস্টেমের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অনুযায়ী তার ইলেকট্রন বিন্যাস কি হবে, এটা ইজি T2G3 ইজি ইজি 0। ওকে, তার মানে কি দেখো এই 3টের ইলেকট্রনের এনার্জি কিন্তু কমে গেল, তার ফলে কি যৌগটা, জটিল যৌগটা অনেকটা স্টেবল হয়ে গেল। এনার্জি দেখো কমে যাওয়া মানে কি, যার এনার্জি যত কম হবে সেটা স্টেবল, তাহলে তার এনার্জিটা এই গড় 3টে ইলেকট্রনের দেখো এখানে সে অবস্থান করছিল, কিন্তু লিগ্যান্ডের ফল যুক্ত হওয়ার ফলে এই D3 সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন এখন T2G তে অবস্থান করছে, T2G এনার্জি লেভেলে অবস্থান করছে, যে এনার্জি লেভেলটা তার স্বাভাবিক যে লেভেলের থেকে অনেকটা কম, সে কারণে সেটা কিন্তু কিছুটা স্টেবিলাইজেশন প্রাপ্ত হবে। ওকে, তাহলে এই স্টেবিলাইজেশন প্রাপ্ত হতে গেলে তাহলে কতটা স্টেবিলাইজেশন প্রাপ্ত হচ্ছে,
সেই স্টেবিলাইজেশনটা কত, মানে কত তার মান কত, সেই মানে এই যে স্টেবিলাইজেশন হচ্ছে কতটা এনার্জি তার কমছে, সেই সেই তার একটা ভ্যালু আছে, সেটাকে বলি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। একটা একটা জটিল যৌগের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কত, অর্থাৎ সে এই যে ক্রিস্টাল ফিল্ড এই তত্ত্বের ফলে তার একটা স্টেবিলাইজ সে লাভ করছে, তার স্প্লিটিং হয়ে যাওয়ার ফলে স্টেবিলাইজেশন লাভ করছে, সেই এনার্জিটা কত লাভ করছে, সেটা কিন্তু আর কমপ্লেক্স টু কমপ্লেক্স আবার ডিপেন্ড করবে। একটা কমপ্লেক্স টু আরেকটা কমপ্লেক্সের সবার জটিল যৌগের স্টেবিলিটি সমান হবে না, সেই স্টেবিলিটি বিচার করব এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি দিয়ে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে না, প্রত্যেকটা সিস্টেমের D1 থেকে D10 প্রত্যেকটা সিস্টেমের এই ইলেকট্রন T2G আর ইজি দিয়ে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাকে জানতে হবে। সেই স্প্লিটিং এনার্জির মানে ইলেকট্রনিক কনফিগারেশন জানলে এবারে আমি এখান থেকে এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। তাই আমি প্রত্যেকটা সিস্টেমের এক এক করে একটু ফটাফট দেখিয়ে যাচ্ছি, তোমাকে একটু লক্ষ্য করো। ওকে, D1 যখন, তখন এই সিস্টেমের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি আমাকে এরকম একটু ছবি ছক করে আঁকতে হবে। এখানে ভাষা টাষার কিছু ব্যাপার নাই, কোশ্চেন এলে কিন্তু এরকম ছকটা তোমাকে দেখিয়ে দিতে হবে। কোশ্চেন আমি দেখাবো, আপাতত থিওরি আগে একটা একটা বুঝে নিলে কোশ্চেন করতে কিন্তু খুব একটা চাপ হবে না। তাহলে এই যে এটা কোঅর্ডিনেশন, এখানে যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 তার বেলায় হচ্ছে, কিন্তু এখন কোঅর্ডিনেশন 4 এর বেলায় পরে আসছে। তো এখানে কি হবে, D1 এর ক্ষেত্রে তাহলে এর নাম দেব T2G আর ইজি। ওকে, তাহলে ইলেকট্রনটা কোথায় ঢুকবে, এই এখন স্প্লিট হয়ে যাওয়ার ফলে উইথাউট লিগেন্ড, এখানে আছে স্প্লিট লিগেন্ড যখন সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করবে তখন ডি অরবিটালের ইলেকট্রনটা কোথায় থাকবে, T2G1 এ। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্ষেত্রে কি হবে, T2G1 EG0। ওকে, তাহলে D1 সিস্টেমের ইলেকট্রনিক কনফিগারেশন হলো এইটা। এবারে আমি বললাম যে আমাকে কি বের করতে হবে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বের করতে হবে। অর্থাৎ আমি বুঝবো যে স্বাভাবিক তার অ্যাটমের মানে কেন্দ্রীয় পরমাণু যখন ডি অরবিটাল স্বাভাবিক অবস্থায় ছিল উইদাউট, তখন যা এনার্জি ছিল, এখন সে কেন্দ্রীয় পরমাণুটা লিগেন্ড লিগেন্ড গুলোর সঙ্গে যুক্ত হওয়ার ফলে সে একটা স্টেবিলাইজেশন এনার্জি লাভ করবে। সেই এনার্জিটা কত ভ্যালু, এই ভ্যালুটা কিভাবে বের করবে, দেখো ওই যে আমরা এক্ষুনি পড়ে এলাম, এই এর ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য নিচে কত হবে, প্রত্যেকটার জন্য -0.4, আমরা ডেল্টা জিরো দিয়েই সাধারণত প্রকাশ করি। আমরা ডি কিউ দিয়ে খুব একটা করি না বা বইয়েও নেই আমাদের, তাই আমরা ডেল্টা জিরো দিয়েই করব। তাহলে দেখো প্রত্যেকটা ইলেকট্রনের জন্য -0.40 -0.40 ডেল্টা জিরো কমে যাবে। তাহলে আমি এটা কিভাবে বের করব, আমি একটু এখানে করে দিতে, তাহলে বলবে সিএফসি মানে D1 এর ক্ষেত্রে সিএফসি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কিভাবে বের করবো, 1 * এরকম ব্র্যাকেটে আমি লিখবো পয়েন্ট, পয়েন্টের আগে একটা জিরো দিয়ে দেবে, ডেল্টা জিরো, তাহলে কত হচ্ছে -0.4 ডেল্টা জিরো। ওকে, তাহলে সিএফসি ভ্যালু কত, এইটা। ওকে, চলো এবার আমার ডেল্টা টুর বেলায় কি হবে, D2 বেলায় আমি আর তোমাকে ওই ডিটা আঁকছি না, আমি এখানে ফাটাফাট করে দিচ্ছি। তাহলে এটা আমার ইজি, এটা আবার 2G। ওকে, তাহলে এখানে দুটোর জন্য এখানে দুটো ইলেকট্রন ঢুকবে, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস কি হবে, ইলেকট্রন বিন্যাস ই বিন্যাস কি হবে, ইলেকট্রন বিন্যাস কি হবে, স্প্লিটিং ইলেকট্রন বিন্যাস বলতে এটা কি বা নাম দিতে পারি, ডি অরবিটাল স্প্লিটিং ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ডি অরবিটাল স্প্লিটিং ইলেকট্রন বিন্যাসটা কি হবে, T2G2 EG0। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কি হবে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এটা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কি হবে, তাহলে 2 * -0.4 ডেল্টা জিরো, তাহলে সমান -0.8 ডেল্টা জিরো। ওকে, আর কি হবে, আর একটু কিছু ভ্যালু আমি কিছু বের করে দেই, সেটা হচ্ছে দেখো লোন পেয়ার নাম্বারও আমার আছে লাগবে, এন এর মান, লোন পেয়ার, বিজোড় ইলেকট্রন কটা, অযুগ্ম ইলেকট্রন কটা, বিজোড় ইলেকট্রন কটা কটা, এখানে দুটো। ওকে, অতএব এটা কি প্যারাম্যাগনেটিক, এখানেও কিন্তু ওই গল্পগুলো চলে আসবে। এটাও কি, এটাও বলবো প্যারাম্যাগনেটিক। এই সিএফটি তত্ত্ব দিয়েও আমরা এই ম্যাগনেটিক ব্যাপারগুলো বলতে পারবো। এর মানে এখানে নিশ্চয়ই এর আমরা চুম্বক ভ্রামকও বের করতে পারবো।
সেটা ভ্যালুটা তার সূত্র কি n ইন্টু n প্লাস টু। তাহলে এখানে n এর মান কি 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, অর্থাৎ 4 হয়ে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল √2, এটা 2 √2। ওকে, √2 ভ্যালুটা মুখস্থ করে এটা করে দিতে পারবে bm। ওকে, আর কি একটা বের করতে পারবো, স্পিন বের করতে পারবো। দেখো স্পিন মানে আমরা করেছিলাম, দেখবে স্পিন প্লাস হাফ, স্পিন একটা হয় প্লাস হাফ, আর একটা স্পিন হয় কি মাইনাস হাফ। ধরো আমরা ধরে নিচ্ছি এরকম ইলেকট্রনটা থাকলে সেখানে আমি প্লাস হাফ ধরবো, আর উল্টো ভাবে ইলেকট্রন থাকলে আমরা সেটাকে মাইনাস হাফ ধরবো। ওকে, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি যদি কেউ যদি পেয়ার থাকে তাহলে কিন্তু সে আর স্পিন 0 হয়ে যাবে, কারণ দেখো এই দিকের জন্য +0 প্লাস হাফ, আর ওর জন্য মাইনাস হাফ, তাহলে দুটো যোগ করলে তো 0 হয়ে যাবে। তাহলে যখন জোড় থাকবে তখন কিন্তু স্পিনটা টোটাল কি 0 হয়ে যাবে। তাই অ্যাকচুয়ালি স্পিন বের করতে সূত্র, স্পিনেরও একটা সূত্র আছে, বিজোড় ইলেকট্রন সংখ্যা ইন্টু প্লাস হাফ, বিজোড় ইলেকট্রন সংখ্যা ইন্টু প্লাস হাফ। তাহলে দেখো এখানে 2 এর মান কত, এখানে n এর মান কত 2, 2 ইন্টু হাফ, তাহলে কি 1। তাহলে এখানে স্পিন কত 1, স্পিন কত 1, চুম্বক ভ্রামক কত 2 √2, বিজোড় ইলেকট্রন কত 2, সিএফসি ভ্যালু কত এ। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমরা বের করে নিতে পারবো। 3 এর বেলা আমি বের করে নিতে পারবো, কিন্তু 4 এর বেলায় একটা গন্ডগোল আছে, আমি সেটা একটু দেখে দিচ্ছি। 4, D4, D5, D6 আর D7, এই তিনজনের বেলায় একটু গন্ডগোল আছে, এই তিনটের বেলায় কিন্তু একটু গন্ডগোল আছে। D1, D2, হ্যাঁ, D3, এই দুটো, এই এর বেলায় গন্ডগোল নেই। ইভিন 8 থেকে 10 পর্যন্ত গন্ডগোল নেই। এটা কেন গন্ডগোল নেই আমরা তখন বুঝে নেবো, এখন তো বুঝতে পারলে গন্ডগোল নেই, কারণ একটা তো আগে তো নিচের কক্ষগুলোই পূর্ণ হবে। দেখো কি হচ্ছে, D4 যখন হচ্ছে তখন কি গন্ডগোলটা কি হচ্ছে, গন্ডগোল মানে সেখানে একটা কনফিউশন বা দুটো পসিবিলিটি তৈরি হবে। দেখো এক হচ্ছে, আমি করে নিচ্ছি কোডিশন নাম্বার 4, কোডিশন নাম্বার যখন 6, তার বেলায় হচ্ছে 6 বুঝে গেলে 4টা বুঝতে বেশি সময় লাগবে না। এর তো উল্টোটা হবে, ইলেকট্রন বিন্যাসটা খালি উল্টো হবে। এবারে দেখো কি হচ্ছে, দেখো এই যে একটা করে ইলেকট্রন ঢুকলো, এই একটা ঢুকলো, এই একটা ঢুকলো। এবারে 4 নম্বর ইলেকট্রনটা আমি কোথায় ঢোকাবো, আমি কি এখানে পেয়ার আপ করবো? আরো একটা, তাহলে দুটো সিচুয়েশন, আমি কি করলাম, এই সিচুয়েশনে আমি উপরে নিয়ে চলে এলাম, ইলেকট্রনকে কোথায় দিয়ে দিলাম, ওপরে, উপরে চলে গেল, অর্থাৎ এটা T2G আর এটা ইজি, উপরে চলে গেল। এবারে এর ক্ষেত্রে বেলায় কি হচ্ছে না, এর বেলায় এখানে তাহলে এই সিচুয়েশনে আমি কি করব, আচ্ছা একটু ভুল করলাম, এবারে ভাবো আরেকটা সিচুয়েশন কি হলো, এটা তাহলে ইজি বললাম। আরেকটা সিচুয়েশন কি হলো না, আমি একটা একটা করে ঢোকালাম, এবারে এই উপরে না গিয়ে এইখানেই সে পেয়ার আপ হয়ে গেল, এখানেই সে পেয়ার আপ হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দুটো পসিবিলিটি হচ্ছে, দুটো পসিবিলিটি হওয়ার ফলে তাহলে এতে আমার কি অসুবিধাটা হচ্ছে, দেখো অসুবিধা নয়, তাহলে দুটোই হতে পারে, বলতে বলতে গেলে দুটোই হতে পারে। অর্থাৎ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি, T2G 2, সরি 3, আর EG1, এই ইলেকট্রন বিন্যাস কি T2G 4, EG0। দুটোই হতে পারে, কিন্তু কোনটা ক্ষেত্র বিশেষে দুটো হবে, কার ক্ষেত্রে কোনটা হবে সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি প্রাপ্ত হয়ে এই ইলেকট্রনটা এই উপরে চলে আসছে, মানে 4 নম্বর ইলেকট্রনটা, এইটা কি, এটা কতটা এনার্জি গ্যাপ, ক্রিস্টাল ফিল্ড অর্থাৎ ΔG0, যেটাকে বলছি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তাহলে এইটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি প্রাপ্ত হয়ে এই যে এই ইলেকট্রন গুলোর থেকে এই ইলেকট্রনটার এনার্জি বেশি, কতটা এনার্জি বেশি, তার ΔG0 এনার্জি বেশি, যেটা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির সমান এনার্জি বেশি। আর এর ক্ষেত্রে ইলেকট্রনটা কি হয়ে গেছে, পেয়ার হয়ে গেছে। আচ্ছা দেখো পেয়ার হওয়ার জন্য কিন্তু একটা এনার্জি লাগে। দেখো ইলেকট্রন ইলেকট্রন তো পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে আমি একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রন রাখতে গেলে তাকে কি পেয়ার আপ করাতে হবে, তাহলে পেয়ার আপ করানোর জন্য কিন্তু ইলেকট্রন দুটোকে জোর করে কাছাকাছি এনে পেয়ার আপ করাতে হবে। তারা যখন কাছাকাছি আসবে তখন অপোজিট পিন যখন মিলবে তখন কিন্তু তারা একসঙ্গে থাকতে পারবে, কিন্তু তার আগে পর্যন্ত তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই যে পেয়ার করার জন্য পেয়ার এনার্জি লাগে, একটা ইলেকট্রনকে
পেয়ার করার জন্য আমাকে কি এনার্জি দিতে হয়, সেই এনার্জিটাকে আমরা পি বলি, যেটাকে পি ফর পেয়ার এনার্জি। অর্থাৎ বাইরে থেকে আমাকে একটা পেয়ার এনার্জি দিতে হচ্ছে, 4 নম্বর ইলেকট্রনটাকে পেয়ার করার জন্য বাইরে থেকে একটা পেয়ার এনার্জি একে দিতে হবে, বা পেয়ার এনার্জি একটা লাগবে, সে পরিবেশ থেকে একটা পেয়ার এনার্জি নিয়ে নেবে। পেয়ার করার জন্য যতটা এনার্জি দরকার সে বাইরে থেকে পরিবেশ থেকে নিয়ে নিতে হবে তাকে। আর এখানে তাকে উপরে যেতে গেলে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পেতে হবে, 4 নম্বরটাকে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পেতে হবে। তাহলে কার ক্ষেত্রে কোনটা হবে? যদি কোনো জটিল যৌগের ক্ষেত্রে ডেল্টা জিরোটা কম হয়, তাহলে সে পেয়ার করার থেকে, মানে পেয়ার এনার্জির থেকে, মানে এই ক্ষেত্রেটা কি, ডেল্টা জিরোর ভ্যালুটা কম পেয়ার হওয়ার থেকে, মানে পেয়ার করার জন্য যে এনার্জিটা লাগবে, পেয়ার করার জন্য, এখানে পেয়ার করার জন্য যে এনার্জিটা লাগবে তার থেকে ডেল্টা জিরোর ভ্যালুটা কম, মানে তার থেকে কম এনার্জিতে, মানে এখানে পেয়ার হতে যতটা এনার্জি লাগবে তার থেকে কম এনার্জি নিয়েই সে উপরে চলে যেতে পারবে। অর্থাৎ তার ক্ষেত্রে, এর ক্ষেত্রে ডেল্টা মানে পেয়ার এনার্জিটা বেশি, ডেল্টা জিরোটা কম। এই কমপ্লেক্সের ক্ষেত্রে, সেটা কোন কমপ্লেক্সের ক্ষেত্রে হবে আমরা এক্সাম্পল নিয়ে পরে দেখবো। একটা বিশেষ কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখব যে ডেল্টা জিরোটা, এই যে স্প্লিটিং এনার্জিটা কম, পেয়ার তাকে পেয়ার করতে যে এনার্জি লাগবে তার থেকে তার ডেল্টা জিরোর এনার্জিটা কম। তাহলে সে কি 4 নম্বর ইলেকট্রন খাচ্ছে, তার যেটা তার সুবিধা হবে, এনার্জেটিক্যালি বেশি ফেভার হবে, সেটাই সে করবে। অর্থাৎ সে উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে। ওকে। আর এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেয়ার এনার্জিটা অনেকটা বেশি, এই সরি স্প্লিটিং এনার্জিটা অনেকটাই বেশি, তার থেকে সে পেয়ার করে নেওয়াটা তার কম এনার্জিতে, এখানে এখানে তাহলে উল্টোটা হচ্ছে, এখানে ডেল্টা জিরোটা বেশি, তাই সে পেয়ার করে নিচ্ছে, পেয়ার এনার্জির থেকে ডেল্টা জিরোটা বেশি, তাই পেয়ার কম এনার্জিতেই সে পেয়ার হয়ে যেতে পারবে, তাই সে পেয়ার হয়ে যাচ্ছে। ওকে। তাহলে এইটা কখন তৈরি হবে, এখানেই আমরা বুঝে নেব। এইটা তখনই তৈরি হবে যখনই এই দুটোর এই যে গ্যাপটা যখন কম হবে, এই স্প্লিটিংটা, দেখো ব্যাপারটা বুঝতে পারবে, পেয়ার তো একটা পেয়ার এনার্জি একটা প্রায় গড় ভাবে একই, কিন্তু জটিল যৌগতে এইটা ভ্যারি করে। তাহলে কারো ক্ষেত্রে দেখা গেল পেয়ার করতে যে এনার্জিটা লাগছে তার থেকে এই ডেল্টা জিরোটা অনেকটা কম। এই ডেল্টা জিরোটা কম কখন হবে, যখন কেন্দ্রীয় এটা তো, এটা কার এম, কেন্দ্রীয় মেটালের এই স্প্লিটিংটা হচ্ছে। এবারে এই গ্যাপটা কতটা বেশি হবে কম হবে সেটা কিন্তু কার উপরে ডিপেন্ড করছে, এক্ষুনি আমরা যখন স্ট্রাকচারে বললাম যে কোনো লিগেন্ড যদি একটু তার যদি স্ট্রং হয়, মানে কোনো লিগেন্ডের আকৃতিটা যদি একটু বড় হয়, কোনো লিগেন্ডের আকৃতি যদি বড় হয়, তবে কিন্তু সে এই যে এনার্জিটা, এই স্পিডটা কেন হলো, এই এনার্জিটা বেড়ে গেল, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে গেল কেন, কারণ এই লিগেন্ডের সঙ্গে ওর অরবিটাল গুলোর অ্যাক্সিয়াল পজিশনে যারা আছে তাদের কি ধাক্কাধাক্কিটা বেশি হচ্ছে। ওকে। এবারে যদি এই লিগেন্ডটা যদি ছোট হয়, তাহলে কিন্তু এই ধাক্কাধাক্কিটা বেশি হবে না, অর্থাৎ এইখানে এনার্জি গ্যাপটা কম হবে। আবার যদি এই লিগেন্ডটা বড় হয়, তাহলে কিন্তু এই ধাক্কাধাক্কিটা বেশি হবে, অর্থাৎ তখন কিন্তু এই গ্যাপটা বেড়ে যাবে। তাহলে এই যাদের যেগুলো ছোট লিগেন্ড, ছোট আকৃতি, সেই লিগেন্ড গুলোকে আমরা বলছি, বা যে যারা এই গ্যাপটা, স্প্লিটিং এনার্জি গ্যাপটা কম করবে, সেই লিগেন্ড গুলোকে আমরা বলছি উইক ফিল্ড লিগেন্ড। আমরা এটাও কিন্তু ওখানে বলেছিলাম, পেয়ার যারা করে দিচ্ছে তাদেরকে বলছিলাম স্ট্রং ফিল্ড। দেখো এক্ষুনি বুঝতে পারছি যে কেন পেয়ার হয়ে যাচ্ছে, যখন এটা কখন হবে, দেখো ওই তত্ত্বের সঙ্গে আমরা কম্বাইন করে দিচ্ছি, যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। ওকে। যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তখন, অর্থাৎ যারা, যেমন ধরো অ্যামোনিয়া, হ্যাঁ, সিএন, এদেরকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলবো। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে তখন কি হচ্ছে, এই এনার্জি গ্যাপটা বেশি বলে এই জন্য পেয়ার হয়ে যাচ্ছে। ওখানেও বলেছিলাম দেখো পেয়ার করে দিচ্ছে, স্ট্রং ফিল্ড যারা তারা পেয়ার করে দিচ্ছে। আর যারা উইক ফিল্ড লিগ্যান্ড হবে, যেমন ধরো হ্যালোজেন, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, বা ধরো এখানে আমি বলতে চাইছি ওয়াটার, ওয়াটার কিন্তু ক্লোরিনের থেকেও ছোট, হ্যাঁ, তাই কি, এদের, এরা থাকলে এই গ্যাপটা কি কম হবে। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে তখন কি হবে, এই গ্যাপটা হওয়ার জন্য এখানে তাহলে কি উপরে চলে যাবে ইলেকট্রন, আর স্ট্রং ফিল্ড হলে এই গ্যাপটা বেশি থাকার জন্য পেয়ার আপ হয়ে যাবে।
ওকে, এবারে এখানে আরো একটা আমার কথা বলবো, যখন এইরকম স্প্লিটিং হবে, অর্থাৎ যখন এইরকম ইলেকট্রন বিন্যাস হবে, তখন কে আমরা বলবো এটাকে হাই স্পিন কমপ্লেক্স। মানে তখন যে কমপ্লেক্সের বেলায় বা যে জটিল যৌগের বেলায় এইরকম ইলেকট্রন বিন্যাস পাবো, তাকে বলবো আমরা হাই স্পিন কমপ্লেক্স। কি বলবো? হাই স্পিন কমপ্লেক্স। কেন হাই স্পিন বলছি? দেখো, যত বিজোড় ইলেকট্রন পাওয়া যাবে তত তো স্পিন। আমরা স্পিনের সূত্রে কি পেলাম? এস সমান স্পিন সমান এন ইন্টু প্লাস হাফ। অর্থাৎ যে পেয়ার আপ হয়ে গেলে তো স্পিনটা জিরো হয়ে যাবে। টোটাল এখানে স্পিনটা টোটাল কত হয়ে গেল? জিরো। যত বিজোড় ইলেকট্রন থাকবে, এখানে কটা বিজোড় ইলেকট্রন? চারটা। তাহলে এর ক্ষেত্রে আমরা স্পিন কত পাবো? 4 × 1/2, অর্থাৎ 2 পাবো। আর এর ক্ষেত্রে স্পিন কত পাবো? দেখো, এইটা কি প্লাস হাফ মাইনাস হাফ দুটো যুক্ত করলে, স্পিন গুলোকে যুক্ত করে যা পাই, তাহলে এখানে এখানে স্পিন দুটো যুক্ত করলে জিরো হয়ে যাবে। তাহলে এখানে স্পিন পাবো কত? 2 × 1/2, অর্থাৎ 1। তাহলে এই যখন যখন উপরে চলে যাবে, তখন কি একটা একটা ইলেকট্রন মানে বিজোড় ইলেকট্রন বেশি পাবো। তখন এই যে সিচুয়েশনের যে যখন লিগেন্ড গুলো, মানে এইরকম লিগেন্ড, যখন এইরকম আমি ইলেকট্রনিক কনফিগারেশন পাবো, তখন কি আমরা কি বলবো? এটাকে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স, এটাকে আমরা তখন কি বলবো? হাই স্পিন কমপ্লেক্স। ওকে, যখন আমরা এরকম জোড় হয়ে যাবে, তখন আমরা বলবো লো স্পিন কমপ্লেক্স। লো স্পিন কমপ্লেক্স। ওকে, অর্থাৎ স্পিনটা কম হচ্ছে। এই সিচুয়েশন দিয়ে আমরা ব্যাপারটা বুঝে নেবো। এবারে দেখো, আমি আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো ওই D4 থেকে D7 পর্যন্ত তো প্রবলেম হবে, ধরো 7টা নিয়ে নিচ্ছি। তাহলে D7 এর ক্ষেত্রে দেখো, তাহলে আমার যখন উইথাউট লিগেন আছে, তখন কেন্দ্রীয় মেটাল পরমাণু D7 কিরকম? 1 2 3 4 5 6 7। এবারে যখন স্প্লিট হবে, কোডিশন নাম্বার 6 এর বেলায়, স্প্লিট বারবার বলছি, তখন কি হবে? উপরে দুটো আর নিচে তিনটে। নিচে তিনটে হলে কি হবে? তাহলে 7টা ইলেকট্রন। এখানেও তাহলে দুটো ক্ষেত্র তৈরি হবে। আমি আগে ভাগেই লিখে দিচ্ছি দুটো ক্ষেত্র। যখন এই গ্যাপটা কম হবে, তখন কি হবে? হাই স্পিন কিভাবে হবে? একটা দুটো, তাহলে উপরে পেয়ার হওয়ার থেকে যেহেতু গ্যাপটা কম, উপরে চলে যাবে 5টা, এবারে 6টা 7টা। ওকে, এবারে যখন দেখো এর বেলায় যখন এই গ্যাপটা বেশি, গ্যাপটা ধরো বেশি, তখন কি হবে? ইলেকট্রন আগে পেয়ার আপ হবে। 1 2 3 4 5 6 হয়ে গেল 7। ওকে, তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা কটা বিজোড় ইলেকট্রন পেলাম? 3টে। দেখো এর ক্ষেত্রে আমরা বিজোড় ইলেকট্রন কত পাচ্ছি? 3টে। এখানে আমরা বিজোড় ইলেকট্রন কত পাচ্ছি? 1। তারপরে স্পিন আলাদা হবে। আমাদের CFC ভ্যালু কত হবে সেটা একটু করে নিই। CFC ভ্যালু দেখো, এটার ক্ষেত্রে বের করবো। তাহলে CFC ভ্যালু, এটা দেখো প্রত্যেকটার জন্য মাইনাস মাইনাস। তাহলে আমি করে নেবো যেভাবে করি। 5টা, কটা কটা নিচে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে 5 ইন্টু পয়েন্ট মাইনাস 0.4 ডেল্টা জিরো, প্লাস এটা কি 2 ইন্টু, এটা উপরে থাকলে কি প্লাস, প্লাস মানে প্লাসের ক্ষেত্রে না দিলে কিছু চলে, 0.6 ডেল্টা জিরো। তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? 5 4 20, একটা দশমিক আছে, তার মানে 2 মাইনাস 2 হয়ে যাচ্ছে, -2। আর এইটা কত হচ্ছে? -2 ডেল্টা জিরো। আর এইটা কত হচ্ছে? 1.2, 2 দুগুণে 6 দুগুণে 12, 1.2 ডেল্টা জিরো। ওকে, এবারে কি হচ্ছে? -8, -0.8। ওকে, যোগ করে নিশ্চয়ই বুঝতে পারছি, -0.8 ডেল্টা জিরো, -0.8 ডেল্টা জিরো। এর ক্ষেত্রে আমরা এইটা পাচ্ছি। আর এর ক্ষেত্রে আমরা CFC ভ্যালুটা বের করে নিই, এখানে আমি বের করে নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রে দেখো 6 ইন্টু -0.4 ডেল্টা জিরো। ওকে, আর উপরে একটা আছে, তাহলে 1 ইন্টু 0.6 ডেল্টা জিরো। এইটা হচ্ছে 6 4 24, অর্থাৎ -2.4 ডেল্টা জিরো প্লাস 0.6 ডেল্টা জিরো। তাহলে এটা কত হচ্ছে? -1.8 ডেল্টা জিরো। ওকে, এবারে এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি তাহলে কি বলে? এই লিগে এটা যখন, ধরো এইটা কখন তৈরি হবে? যখন ধরো
এইটা গ্যাপটা কম হবে। অর্থাৎ ধরো আমি বললাম কোবাল্টের সঙ্গে উইক ফিল্ড এখানে আছে, ধরো কোবাল্টের সঙ্গে কি আছে বা আয়রনের সঙ্গে কি আছে, এফ আছে, আয়রন F6 3+, এরকম হয় না? তাহলে এই লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে? এটা অবশ্য তখন আয়রনের বেলা D7 হবে না। আমি জাস্ট এটা উদাহরণ নিয়ে বললাম যে এফ যখন থাকবে তখন কিন্তু এই গ্যাপটা কম হবে। তখন তাহলে এই টাইপের এর তখন ক্রিস্টাল স্টেবিলাইজেশন এনার্জি কত হবে এইটা? ওকে, এটা কিন্তু D7 হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, এটা হয়তো কোবাল্টের কোবাল্ট নিকেল টিকেল দিয়ে কিছু একটা হতে হবে যদি, তার কাছে D7 আসবে। D7 কিন্তু ওই এ বের করে অক্সিডেশন নাম্বার বের করার পরে যে D7 তখন কতটা আসছে সেটাই আমরা তো সেটা আগের দিন পড়লাম। এবারে তাহলে তাহলে এর এইটা আসছে, এর এটা আসছে, তাহলে এটা মনে রাখবে যত মাইনাস ভ্যালুস মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন যত মাইনাসটা যত বেশি হবে, অর্থাৎ আমরা ক্রিস্টাল ফিল্ড এনার্জি, এটা একটা বিষয়, একটা তোমরা গুলিয়ে ফেলবে না। ক্রিস্টাল ফিল্ড এনার্জি বেশি কথার অর্থ কি জানো তো? মানে বলা হয় যে ক্রিস্টাল ফিল্ড এনার্জি স্টেবিলাইজেশন এনার্জি যার যত বেশি সে তত স্টেবল বেশি। এখানে বেশি মানে এই এনার্জিটা মানে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে কি এতটা এনার্জি সে ছেড়ে দিচ্ছে, মানে স্বাভাবিকের থেকে সে -1.8 ডেল্টা জিরো সে ছেড়ে দেবে, মানে তাপীয় যে শক্তি এতটা তাপ সে ছেড়ে দেবে, তার মানে কি এটা বেশি স্টেবল। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন বেশি মানে ঋণাত্মক ভ্যালুটা বেশি। এখানে আমি বলে দেবো যে ভ্যালুটা বেশি মানে ঋণাত্মক ভ্যালু। যার ঋণাত্মক ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ঋণাত্মক ভ্যালু যত বেশি হবে, ঋণাত্মক ভ্যালু আবার বেশি বলাটা ম্যাথমেটিক্যালি ভুল, ঋণাত্মক ভ্যালু বেশি মানে তো যেটা ছোট হবে। হ্যাঁ, মানে যত ঋণাত্মক হবে, যত বেশি ঋণাত্মক হবে, যত বেশি ঋণাত্মক ভ্যালু হবে তত সেটা তার বলবো ক্রিস্টাল ফিল্ড এনার্জি তত বেশি। যত ঋণাত্মক ভ্যালু হবে, তাহলে এইখানে দেখো -0., এর ক্ষেত্রে আমরা পেলাম কি -1.8 ডেল্টা জিরো, আর এর ক্ষেত্রে আমরা পেলাম কি -0.8, দেখো এক কম। তাহলে সবচেয়ে মাইনাস ভ্যালুটা কার বেশি? মাইনাস ঋণাত্মক ভ্যালুটা এর বেশি। তাহলে ঋণাত্মক ভ্যালু যত বেশি তত ক্রিস্টাল ফিল্ড এনার্জি সেটাকে বলবো তার বেশি। এটা বই আছে, ক্রিস্টাল ফিল্ড এনার্জি বেশি মানে ঋণাত্মক ভ্যালুটা যার যত বেশি সেটা তার তত স্টেবিলাইজেশন এনার্জিটা সেটা তত বেশি স্টেবল। দেখা যাবে এর ক্ষেত্রে এই 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 মানে এই ইলেকট্রন কনফিগারেশনের যে জটিল যৌগটা সেটা বেশি স্টেবল এটার থেকে। ওকে, এবারে আমরা একটু ছোট্ট আরেকটু থিওরি করে দিচ্ছি, সেটা আমরা তাহলে হয়ে যাবে রিলেটেড। কোরিলেশন নাম্বার যখন 4 হবে তখন দেখো সিচুয়েশনটা একটু চেঞ্জ হবে। তখন আচ্ছা আমি একটু বলে দিই, ওই যে তোমরা দেখে নিতে পারবে কোরিলেশন নাম্বার যখন 6 তখন D8 এর বেলায় তখনও কিন্তু একটা সিচুয়েশনই হবে, সে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকুক যে লিগ্যান্ডই থাকুক, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু একটাই পাবো, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিও কিন্তু একটাই পাবো, সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকুক আর উইক ফিল্ড লিগ্যান্ড থাকুক। কারণ তুমি নিজেই একটু চিন্তা করলে বুঝতে পারবে তখন সিচুয়েশনটা কি হচ্ছে। দেখো আমি দুটো সিচুয়েশন করে করছি, তুমি বুঝতে দেখবে যে দুটো ইলেকট্রন কনফিগারেশন দুই একই হবে। আমি ইলেকট্রনটা জাস্ট ভর্তি করছি কিভাবে, দেখো। তাহলে এর ক্ষেত্রে আমি হচ্ছে কি এটাকে হাই স্পিন ধরবো, অর্থাৎ এই এনার্জিটি গ্যাপটা কম। তাহলে এর ক্ষেত্রে কি একটা একটা ঢুকবে, একটা একটা ইলেকট্রন ঢুকবে, একটা একটা ইলেকট্রন এখানে ঢুকলো, তারপর উপরেই চলে যাবে। এবার কি এটা তাহলে 5 হয়ে গেল, 6, 7, 8। দেখো এবারে যদি এই এখানেই যদি আগে ফেয়ার আপ হয়ে যাবে 6টা, তারপরে 7টা, 8টা, তাহলে দুটোর ক্ষেত্রেই তো সেম পাচ্ছিস। কনফিগারেশনটা তো হয়তো ভর্তি হয়েছে একটু আগে, এগুলো হয়ে যাওয়ার পরে আর হচ্ছে, কিন্তু ফাইনালি যে এটা সেটা তো সেম পাচ্ছে। এদের ক্ষেত্রে কি সব সেম, 8, 9, 10 এর ক্ষেত্রে সেম হবে, যেমন 1, 2, 3 এর ক্ষেত্রে যেমন সেম হলো, শুধু D4 থেকে D7 পর্যন্ত চেঞ্জ হবে। এবারে আমি আসছি যে কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 তখন কেসটা হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 তখন উপরে কি, উপরে 3টে নিচে একটা, শুধু তার নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিলাম কি T2 আর এটা শুধু নাম দিলাম E। এবং তার ক্ষেত্রে এই যে দুটো কনফিগারেশন টাইপের হচ্ছিল সেটা কিন্তু হবে না, তার কারণ এই যে গ্যাপটা সমস্ত চতুস্থলকীয় বা টেট্রাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এই যে এনার্জি গ্যাপটা খুবই কম। এই এনার্জি গ্যাপটা যে কোনো পেয়ার হওয়ার থেকে মানে যে কোনো ইসের ক্ষেত্রে এতটা বেশি নয় যে স্যার পেয়ারের থেকে তার কম হবে। আর এই যে ডেল্টা টি ভ্যালুটা এখানে স্প্লিটিং স্টেবল ক্রিস্টাল ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা কতটা, ডেল্টা টি, এই ডেল্টা টিটা অনেকটা ছোট। তাই এখানে সব সময় যেই লিগেন্ড থাকুক সব সময় সে পেয়ার হওয়ার থেকে এই ওপরে চলে যাওয়াটা প্রেফার করবে, কারণ পেয়ার এনার্জিটা এটার থেকে
পেয়ার এনার্জিটা অনেক বেশি। আবার বেশি হলে যেটা এনার্জেটিক্যালি লেস ফেভার হবে, সরি এনার্জেটিক্যালি যেটা ফেভার হবে অর্থাৎ কম শক্তি ব্যয় করে যেটা হয়ে যাবে সেটাই সে করবে। তাহলে উপরে যাওয়াটা সে কম শক্তি ব্যয় করে হয়ে যাবে। আর এখানে কি পেয়ার হওয়াটা বেশি এনার্জি লাগবে, অর্থাৎ বেশি শক্তি তাকে ব্যয় করতে হবে, তাই এখানে পেয়ার আপ কখনো হবে না, সবসময় তাহলে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। অর্থাৎ এটা পজিশন নাম্বার ফোরের বেলায় অল টাইম হাই স্পিন কমপ্লেক্স অন, অল টাইম হাই স্পিন কমপ্লেক্স অন, কমপ্লেক্স অন। ওকে, তাহলে এই জন্য এর ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার কিছু চিন্তা নেই, কিন্তু সব বিষয়গুলো একই। আমি একটা ধরো র্যান্ডামলি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি ডি ডি6 নিয়ে নিচ্ছি, ধরো ডি6। ওকে, তাহলে ডি6 এর বেলায় কি হবে দেখো। তাহলে আমি উপরে দুটো থাকবে, উপরে তিনটে, নিচে দুটো। ওকে, তাহলে এর আমরা উপরে এনার্জি গ্যাপের ব্যাপারটা জানি। উপরে কি শুধু 0.4 ডেল্টা টি, এটা 0.4 ডেল্টা টি, এখানে ডেল্টা 0 বা ডেল্টা টি, আর এটা কি 0.6 ডেল্টা টি। ওকে, এবার দেখো ডেল্টা 6 এর বেলায় এই যে এটা তো ডেল্টা টি বললাম, এটা কি বললাম ডেল্টা টি। এবারে তুমি একটু লক্ষ্য করো যে তোমরা লক্ষ্য করো যে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন আমি ডি6 যখন ভর্তি করবো সবসময়, তাহলে কি হাই স্পিন হবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা। এবারে গিয়ে এবার পেয়ার করা ছাড়া উপায় নেই এরপরে। এবার এই পেয়ার অফ হলো। তাহলে এখানে দেখো আমরা এন এর মান পেয়ে যাবো চারটা বিজোড় ইলেকট্রন পাচ্ছি, একটা দুটো তিনটে চারটা, এবং সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি এটা প্যারাম্যাগনেটিক। আমরা তার চুম্বক ভ্রামক বের করতে পেরে যাবো, স্পিন বের করতে পারবো চারটা বিজোড়। এবার এখানে শুধু আমরা স্টেবিলাইজেশন এনার্জিটা কি পাবো, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যেটা পাবো সেটা কত দেখো, এখানে শুধু ডেল্টা 0 জায়গায় ডেল্টা টি, আর ভ্যালু গুলো এখানে কি 3, এখানে প্রথমে 3। তাহলে তিনটে ইলেকট্রন নিচে আছে, প্রত্যেকটা দেখো নিচে আসছে মানে মাইনাস, এবার -0.6 ডেল্টা টি। প্লাস 3, উপরেও দেখো 3 ইন্টু এটা কি প্রত্যেকটার জন্য প্লাস, প্লাস না দিলেও চলবে, 0.4 ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে কত হচ্ছে এটা, 6×3=18, অর্থাৎ -1.8 ডেল্টা টি। প্লাস দেখো 4×3=12, তাহলে 1. এটা প্লাস এটা টি। ওকে, 4×3=12, 1.2 ডেল্টা টি। ওকে, তাহলে এইটা দেখো ভ্যালু, তাহলে -0.6 ডেল্টা টি। আর সব একই সব ব্যাপারগুলো। তাহলে এটাই হচ্ছে থিওরি। এবারে আমি আরেকটু থিওরি বলতে সেটা একটু রেখে দিচ্ছি, যখন আমরা কোশ্চেন করব তখন আমি কি করব, এরপর একটা রেকর্ড ভিডিও দিয়ে ওই যে কোশ্চেন গুলো আছে আমার নোটে আছে, আমি নোটটা শেয়ার করে দেবো। সেই নোটে এই ক্লাসটার পরে নোটটা যেটা শেয়ার করে দিচ্ছি, সেই নোটে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো এই তত্ত্ব দিয়ে সেটা এক্সপ্লেন করবো। আপাতত তোমরা আমার কোশ্চেন গুলো সলভ করার জন্য যে বিষয়টা করলাম সেটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে, যে বিষয়গুলো বোঝালাম।